1500 শতাব্দীর শেষ ভাগ, যখন পরাক্রমশালী মোগল সাম্রাজ্য পুরো ভারত জয়ের নেশায় মত্ত, তখন দিল্লির সম্রাট আকবরের স্বপ্নকে বারবার ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন বাংলার এক অকুতোভয় বীর। তিনি আর কেউ নন, 12 ভূঁইয়াদের নেতা ঈশা খান, যাকে মোগলরা জমের মতো ভয় পেত। 1537 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পরগনায় ঈশা খানের জন্ম। তার পিতা ছিলেন কালিদাস গাজী, যিনি পরে ইসলাম গ্রহণ করেন এবং সুলাইমান খাঁ নামে পরিচিত হন। ঈশা খাঁর পূর্বপুরুষেরা ভারতের রাজস্থান থেকে ভাগ্যান্বেষণে বাংলায় এসে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের দরবারে কাজ শুরু করেন। ঈশা খাঁর দাদা ভগীরথকে দেওয়ানি দিয়েছেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। সে সময় আমলা বা সৈনিকদের মধ্যে যোগ্য ব্যক্তি পাওয়া গেলে আর তারা ধর্মান্তরিত হলে নিজেদের কন্যা বা বোনের সাথে বিয়ে দিয়ে রাজকার্যে নানা দায়িত্ব দিতেন মুসলমান শাসকরা। এভাবে ভিনদেশ থেকে আনা এই শাসকদের ক্ষমতার ভিত মজবুত করা হতো। ভগীরথের মৃত্যুর পরে তার ছেলে কালিদাস দেওয়ানির দায়িত্ব পান। তিনি ধর্মান্তরিত হয়ে আলাউদ্দিন হোসেন শাহের পুত্র গিয়াসউদ্দিন মাহমুদের এক কন্যাকে বিয়ে করেন। তার নতুন নাম হয় সুলাইমান খাঁ। শেরশাহ সুরির পুত্র ইসলাম শাহ সুর সাম্রাজ্যের সম্রাট হওয়ার পর সুলেমান খাঁ সম্রাটের আনুগত্য অস্বীকার করলে কৌশলে তাকে হত্যা করে তার 2 অপ্রাপ্তবয়স্ক পুত্র ঈশা খাঁ এবং ইসমাইল খাঁকে একদল তুর্কমেনিস্তানের একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়া হয়। ঈশা খাঁ এবং তার ভাই ইসমাইল খাঁ সেখানেই বড় হতে থাকেন। এর মধ্যে শেরশাহের একজন অন্যতম সেনাপতি তাজ খান কররানী বাংলার সিংহাসন দখল করে নেন। তার অধীনেই কাজ করতেন ঈশা খাঁর চাচা কুতুবউদ্দিন। 1563 সালে বহু অনুসন্ধানের পর তুর্কমেনিস্তানের এক ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে 2 ভ্রাতুষ্পুত্রকে উদ্ধার করে আবার বাংলায় ফিরিয়ে আনেন। এ সময় ঈশা খানের বয়স ছিল 27 বছর। এই দাসত্বের অপমান আর বাবার মৃত্যু ঈশা খানের মনে মোগলদের প্রতি চরম ঘৃণার জন্ম দেয়। তিনি বুঝতে পেরেছিলেন শক্তি ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। ছোটবেলা থেকে ঈশা খান ছিলেন সাহসী, বুদ্ধিমান এবং নেতৃত্বগুণে ভরপুর। চাতুর্য, বীরত্ব আর কৌশলে উদ্ধার করেছেন পিতার জমিদারি। প্রথমে তিনি সরাইলের জমিদারি পান, পরবর্তীতে কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, শেরপুর, ভাওয়াল, ময়মনসিংহের কিছু এলাকা জুড়ে তার জমিদারি ছড়িয়ে পড়ে। (1576 সাল রাজমহলের যুদ্ধে বাংলার শেষ স্বাধীন সুলতান দাউদ খান কররানী মোগলদের হাতে পরাজিত এবং নিহত হন। ভারত জুড়ে তখন মোগল সাম্রাজ্যের জয় জয়কার। কিন্তু মোগলরা জানত না বাংলার ভাটি অঞ্চলে এক সিংহের উত্থান হচ্ছে। এমন একজন মানুষ যিনি দিল্লিকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছিলেন, তিনি ঈশা খাঁ। বাংলা মোগলদের দখলে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ঈশা খাঁ তা হতে দেননি। তিনি জানতেন মোগলদের একা হারানো সম্ভব নয়। তাই তিনি বাংলার স্থানীয় জমিদার ও আফগানদের ঐক্যবদ্ধ করলেন। তৈরি হলো ঐতিহাসিক 12 ভূঁইয়া জোট, যারা ইতিহাসে 12 ভূঁইয়া নামে পরিচিত। ঈশা খাঁ এই জোটের প্রধান হিসেবে সোনারগাঁওকে তার রাজধানী বানান। মাসুম খান কাবুলি, চাঁদ রায়, কেদার রায় এবং মজলিস কুতুবের সাথে ঈশা খানের মিত্রতা হয়। সোনারগাঁওকে তিনি সুরক্ষিত দুর্গ হিসেবে গড়ে তোলেন। শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদ ছিল তার সবচেয়ে বড় ঢাল। সম্রাট আকবর একের পর এক সেনাপতি পাঠাতে থাকেন বাংলাকে বশ করার জন্য। 1578 সালে মোগল সেনাপতি খান জাহান এবং 1584 সালে শাহবাজ খানকে চরম অপদস্থ করে বাংলা থেকে বিতাড়িত করেন ঈশা খাঁ। বাংলার নদীমাতৃক ভৌগোলিক অবস্থাকে তিনি মোগলদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। তিনি জানতেন স্থলপথে মোগলরা শক্তিশালী,
তাই তিনি লড়াই সব সময় পানিতে নিয়ে আসতেন। তার শক্তিশালী নৌবাহিনী মোগলদের স্থলবাহিনীর কাছে ছিল এক আতঙ্কের নাম। সোনারগাঁ ঘাঁটিতে থাকা মুঘল নৌসেনাপতি শাহাবুদ্দির ওপর আক্রমণ করে সৈন্য সামন্তকে বিতাড়িত করেছিলেন। এই কারণে তখনকার বাংলার আফগান শাসক দাউদ খান কররানী ঈশা খাঁকে মসনদি আলা উপাধি দান করেন। ইতিহাসবিদদের মতে সোনারগাঁ ঘাঁটিতে থাকা মুঘল নৌসেনাপতি শাহাবুদ্দির ওপর আক্রমণ করে সৈন্য সামন্তকে বিতাড়িত করেছিলেন ঈশা খাঁ। এই কারণে তখনকার বাংলার আফগান শাসক দাউদ খান কররানী ঈশা খাঁকে মসনদি আলা উপাধি দেন। কিন্তু ঈশা খাঁ বুঝতে পেরেছিলেন এরপর আরও বড় শক্তি নিয়ে আক্রমণ করতে আসবে মুঘল বাহিনী। ফলে তিনি ওই এলাকা ছেড়ে চট্টগ্রামে 1 বছরের বেশি সময় অবস্থান করেন। সে সময় ত্রিপুরার রাজার সাথে তার যোগাযোগ হয়। ত্রিপুরার রাজমালা দিঘি খনন করার সময় আরও কয়েকজন জমিদারের মতো শ্রমিক পাঠিয়েছিলেন ঈশা খাঁ। সেই সময় অন্য জমিদারদের সঙ্গে নিয়ে আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছিলেন ঈশা খাঁ। আশেপাশের এলাকার জমিদারদের সঙ্গে তিনি যোগাযোগ আর সম্পর্ক বৃদ্ধি করছিলেন। ত্রিপুরা রাজের কাছেও তিনি সৈন্য চেয়েছিলেন। ঈশা খাঁকে নিয়ে একটা গল্প প্রচলিত আছে। সে সময় বিক্রমপুর অঞ্চলের ফুলবাড়িয়া এবং শ্রীপুরের শাসক ছিলেন 2 ভাই চাঁদ রায় এবং কেদার রায়। কোনো এক সময় ঈশা খাঁ মসনদি আলা শ্রীপুরে বেড়াতে আসেন। চাঁদ রায় তাকে যথাসাধ্য অভ্যর্থনা ও খাতির যত্ন করলেও এই ভ্রমণই তাদের বন্ধুত্ব বিচ্ছেদ এবং মনোমালিন্যের কারণ হয়ে ওঠে। চাঁদ রায়ের বিধবা কন্যা অসামান্য সুন্দরী স্বর্ণময়ী বা সোনামণিকে ভালো লেগে যায় ঈশা খাঁর। সোনারগাঁয়ে ফিরে আসার পর তিনি স্বর্ণময়ীকে বিয়ের প্রস্তাব দিয়ে দূত পাঠান চাঁদ রায়ের কাছে। ঈশা খাঁর ধারণা ছিল বিধবা একজন রমণীকে পরিত্যাগ করতে, বিশেষ করে তার মতো একজন ব্যক্তির কাছে বিয়ে দিতে রায় রাজারা অসম্মত হবে না। কিন্তু হিন্দু ধর্মাবলম্বী একজন স্বাধীন রাজার কাছে স্ত্রী, কন্যা বা বোনকে চেয়ে পাঠানো যে কত বড় ধৃষ্টতা হবে তা তিনি বুঝতে পারেননি। বিয়ের প্রস্তাব পেয়ে দূতকে তাড়িয়ে দিয়ে ঈশা খাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কেদার রায়। আক্রমণ করে তারা ঈশা খাঁর কলাকাছিয়ার দুর্গ বিধ্বস্ত করে দেন। ঈশা খাঁ ত্রিদেবীর দুর্গে আশ্রয় নেন। কেদার রায়ের সৈন্যরা খিজিরপুরে আক্রমণ করে। সে সময় চাঁদ রায়ের একজন আমলা শ্রীমন্ত রায় ছিলেন খিজিরপুরে। আগে থেকেই তিনি রায় ভাইদের ওপর অসন্তুষ্ট ছিলেন। তিনি গিয়ে ঈশা খাঁর সাথে হাত মেলান। চাঁদ ও কেদার রায়ের রাজধানী শ্রীপুরে এসে শ্রীমন্ত রায় জানান, রাজা এবং কুমার পরাজিত হয়ে ঈশা খাঁর হাতে বন্দী হয়েছে। এখন ঈশা খাঁ সৈন্য নিয়ে শ্রীপুর আক্রমণ করে স্বর্ণময়ীকে নিতে আসছে। ইতিহাসবিদ আনন্দনাথ রায় লিখেছেন, এই খবর রাজধানীতে ছড়িয়ে পড়ায় সোনামণিকে রক্ষা করার জন্য শ্রীমন্তের পরামর্শে তার সঙ্গেই শ্বশুরবাড়ি চন্দ্রদ্বীপ বা বর্তমানের বরিশালে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। নৌকায় করে রওনা দিয়ে রক্ষক শ্রীমন্ত তাকে সোনারগাঁয়ে নিয়ে এসে ঈশা খাঁর হাতে তুলে দেন। এই খবর জানতে পেরে চাঁদ রায় যুদ্ধ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ঈশা খাঁর মৃত্যুর পর সোনারগাঁয়ে এক লড়াইয়ে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন স্বর্ণময়ী। 1597 সাল সম্রাট আকবর তার শ্রেষ্ঠ সেনাপতি রাজা মানসিংহকে পাঠান ঈশা খানকে দমনের জন্য। কিশোরগঞ্জের 11 সিন্দুরে ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়। কিশোরগঞ্জের 11 সিন্দুরে 2 বীর মুখোমুখি। যুদ্ধের এক পর্যায়ে মানসিংহের তলোয়ার ভেঙে যায়। ঈশা খান তখন নিরস্ত্র মানসিংহকে আক্রমণ না করে নিজের তলোয়ার বাড়িয়ে দিয়ে বলেন, বীর কখনো নিরস্ত্রকে আঘাত করে না। মানসিংহ এই মহানুভবতায় স্তব্ধ হয়ে যান।
তিনি বুঝতে পারেন এই বীরকে হারানো অসম্ভব। এই মহানুভবতা দেখে মানসিংহ মুগ্ধ হন এবং তাদের মধ্যে একটি সমঝোতা হয়। তারা বন্ধুত্বের চুক্তি করেন এবং ঈশা খাঁ সম্রাটের সম্মান লাভ করেন। ঈশা খাঁ আমৃত্যু বাংলার স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হন। মোগলরা যেখানে সারা ভারতে শাসন করেছে, সেখানে ঈশা খাঁর বাংলায় তারা বারবার পরাস্ত হয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত ঈশা খাঁ মোগলদের কাছে মাথা নত করেননি। বাংলার এই স্বাধীনতাকামী সূর্যের অস্তমিত হওয়ার সময় আসে। এই মহাবীর গাজীপুরের বক্তারপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুর পর তার পুত্র মুসা খান সংগ্রামের হাল ধরেন। 12 ভূঁইয়াদের শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত 1611 সালের দিকে বাংলা চূড়ান্তভাবে মোগলদের অধীনে চলে যায়।